আমি প্রথমেই আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। 2025 নতুন বছর, সকলকে হ্যাপি নিউ ইয়ার। সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এসেছেন আমাদের এই উদ্যোগকে দেখতে এবং আমাদের সাথে সহযোগিতা করে এই প্রয়াসকে সফল এবং সার্থক করতে, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের এই নতুন বছর খুব ভালো কাটুক। ঈশ্বর সর্বশক্তিমান আল্লাহ সকলকে ভালো রাখুক। আপনারা জানেন আমরা নভেম্বর মাসে একটা কনফারেন্স আমতলা প্রেক্ষাগৃহে করেছিলাম। সেখানে প্রায় 1200 ডাক্তার বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে, তারা বিভিন্ন জেলা থেকে, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর কলকাতা, কারোর হাওড়া, কারোর হুগলি, কারোর নদিয়া, কারোর বাবার জঙ্গলমহলের দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরের কুচবিহার, সুদূর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় 1200-র বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম, সেবাশ্রয়, যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী 75 দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় 10 দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় 40 থেকে 45টা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি। আমরা এটা 30 তারিখ বলেছিলাম আমতলার সেই সভা থেকেই, যেহেতু এটা একটা বিশাল কর্মযজ্ঞ, আমরা 1 মাস সময় নিয়েছিলাম এবং নতুন বছরের সাথে সাথে আমি প্রতিবারই চেষ্টা করি, নতুন বছর মানে নতুন দায়িত্ব। বিশেষ করে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, আমাদের এটা কর্তব্য দায় দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষকে পরিষেবা থেকে শুরু করে মানুষকে সুরক্ষিত রাখা, ভালো রাখা, কোনো রকম বিপদে আপদে আমাদের সামর্থ্য মতো তাদের পাশে এসে দাঁড়ানো। আমি গত বছর 2024 সালেও নতুন বছর শুরু হওয়ার সময় আমতলা থেকে, পৈলান থেকে ঘোষণা করেছিলাম যে আমরা বার্ধক্য ভাতা দেব এবং সেই ঘোষণা অনুযায়ী 7ই জানুয়ারি 2024 সালে আমরা ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 75,000 বয়োজ্যেষ্ঠ লোকেদের, প্রবীণদের বার্ধক্য ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকরা, কারোর 3 জন 4 জন 5 জনের দায়িত্ব নিয়ে সরাসরি সেই টাকা পৌঁছে দিয়েছে। এখনো তারা বার্ধক্য ভাতা পাচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা মডেল। অনেকেই বলেছিল সামনে নির্বাচন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা করছে। সংবাদ মাধ্যমের অনেক বন্ধু বলেছিল, বিরোধীরা বলেছিল, এবং তাদের বলার অধিকারও আছে। আমরা এই যে সেবাশ্রয়, আজকে 2025 সালের 2 জানুয়ারি, এই বছরে কোনো নির্বাচন নেই। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই গোটা বছর কোনো নির্বাচন নেই। জানুয়ারি মাসে নেই, ফেব্রুয়ারি মাসে নেই, মার্চ মাসে নেই, এপ্রিলে নেই, মেতে নেই, জুনে নেই, জুলাইয়ে নেই, অগস্টে নেই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো নির্বাচন নেই। আগামী 1 বছর কোনো নির্বাচন নেই। আমরা প্রতি বছর এই কাজটা করি। কোভিডের সময় 2020 সালে কোনো নির্বাচন ছিল না। তখন আমরা প্রায় 3 লক্ষ পরিবার এবং 14 লক্ষ মানুষের মুখে অপরিকল্পিত লকডাউনের কারণে, যেখানে মানুষ নাস্তানাবুদ হয়েছিল, তাদের বাড়িতে সরাসরি আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে খাবার পৌঁছে দিয়েছিল এবং সুনিশ্চিত করেছিল এই অপরিকল্পিত লকডাউনের কারণে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা একদিনে 30,000 টেস্টের টার্গেট নিয়ে প্রায় 50,000 টেস্ট করেছিলাম। টার্গেট নিয়েছিলাম 30,000, সেই টার্গেট ছাপিয়ে গিয়ে সেলফ টেস্টিং কিট আয়োজন করে, যেখানে সঙ্গে সঙ্গে কোভিডের রিপোর্ট প্রায় 10 মিনিটে নিজেই টেস্ট করে বোঝা যাচ্ছিল
যে সে পজিটিভ না নেগেটিভ। তারপর তার সেরকম চিকিৎসার ব্যবস্থা, আইসোলেশনে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পেরেছি করেছি। এবং 10 দিনে আমরা পজিটিভিটি রেট 12% থেকে 2%-এ নামিয়ে এনেছিলাম। আমরা ডক্টরস অন হুইলস করেছি। এই ডায়মন্ড হারবার পুরসভায় আমরা 100% ভ্যাকসিনেশন ড্রাইভ করে 100% ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, কাজ করার। বিগত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের ফল। প্রায় 7,10,000-এর বেশি ব্যবধানে এই এলাকার মানুষ ভোট দিয়ে তাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসায় আবদ্ধ করে আমাকে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে দিল্লিতে নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের সকলের দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য রয়েছে। আমরা চেষ্টা করেছি যে সেই ভালোবাসার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই কৃতজ্ঞতার ঋণকে কিভাবে পরিশোধ করা যায়, সেই আশীর্বাদকে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে ভালোবাসার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়। আমরা প্রতি বছর চেষ্টা করি। এইবার এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা, বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম। ডায়মন্ড হারবারে 7টা বিধানসভা, 71টা গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুরসভার যদি আমি 6টা ওয়ার্ড ধরি, তাহলে এদিকে 3টে পুরসভার, 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড এবং প্রায় 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। ডায়মন্ড হারবার বিধানসভায় 40টা ক্যাম্প আয়োজন করা হয়েছে, যেখানে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং 39টা সাধারণ ক্যাম্প রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প থাকবে এবং বাকিগুলো সাধারণ ক্যাম্প থাকবে। আমি আপনাদের অবগত করার জন্য সাধারণ ক্যাম্প এবং মডেল ক্যাম্পে কি পরিকাঠামো রয়েছে এবং কি পরিষেবা রয়েছে সেগুলো একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। সাধারণ ক্যাম্প যেখানে থাকবে সেখানে সমস্ত রোগীদের জন্য পরিকাঠামোর দিক দিয়ে একটি করে রেজিস্ট্রেশন ডেস্ক, একটি করে হেল্প ডেস্ক থাকবে। প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে 2টি করে ডাক্তারদের ডেডিকেটেড চেম্বার থাকবে। ডাক্তারদের জন্য বিশ্রাম করার আলাদা কক্ষ থাকবে। সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া অর্থাৎ প্রতীক্ষালয় থাকবে। সেখানে চিকিৎসার জন্য একটা ডেডিকেটেড এরিয়া থাকবে। বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ফার্মেসি থাকবে। প্রতিটি বিধানসভায় আনুমানিক 40 থেকে 45টা শিবির হবে। আজকের তারিখ পর্যন্ত অর্থাৎ 2 জানুয়ারি 2025 এখনো পর্যন্ত আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে 2 তারিখ থেকে অর্থাৎ আজ থেকে আগামী 11 তারিখ অবধি ডায়মন্ড হারবারে প্রায় 41টি শিবির হবে। তারপরে আমরা ফলতা বিধানসভায় যাব, যেখানে 12ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি 40 থেকে 41টা শিবির হবে। তারপরে 22শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি বিষ্ণুপুর বিধানসভা জুড়ে প্রায় 47টি শিবির হবে। তারপরে মেটিয়াবুরুজ বিধানসভা 1 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি সেখানে প্রায় 36টি শিবির হবে। তারপরে সাতগাছিয়া বিধানসভা 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি, যেখানে 45টি শিবির হবে। তারপর বজবজ বিধানসভা 22শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ, যেখানে 42টা শিবির হবে। এবং সর্বশেষে মহেশতলা বিধানসভা 4 তারিখ থেকে 4 মার্চ থেকে শুরু করে 13ই মার্চ, যেখানে সব মিলিয়ে প্রায় 45টা শিবির হবে। সাধারণ ক্যাম্পে যে পরিষেবাগুলো থাকছে, আমি পরিকাঠামো কি থাকছে আপনাদের বললাম। টেস্টিং এরিয়া থেকে
ডাক্তারদের চেম্বার থেকে, সহায়তা কেন্দ্র থেকে, হেল্প ডেস্ক থেকে, রেজিস্ট্রেশন ডেস্ক থেকে সব থাকছে। এছাড়া যে পরিষেবাগুলো সাধারণ ক্যাম্পে মানুষ পাবে সেগুলো হচ্ছে সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সমস্ত শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, একটি ইউনিক টোকেন আইডি প্রত্যেকটা রোগীকে রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে, একটি সচেতনতা পুস্তিকা, এরকম একটা পুস্তিকা, সচেতনতা পুস্তিকা এবং এই উপদেশ বলি, এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে। এখানে বিস্তারিতভাবে রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস, ক্যান্সার, ডেঙ্গু, ম্যালেরিয়া, তার সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কিডনির কোনো রকম অসুখ বা রোগ, তার সাথে স্ট্রোক হলে কখন কি করা উচিত, কি মানবেন আর কি করবেন না, সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে এবং তার সাথে প্রেসক্রিপশনের আলাদা জায়গা থাকবে। সংবাদ মাধ্যমের বন্ধুদের আমরা এই পুস্তিকাগুলো দেবো আপনাদের বোঝার জন্য, এবং এই পুস্তিকার পরে প্রায় প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে যে টেস্টগুলো হবে, বিএমআই টেস্ট হবে, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু, ইসিজি, ট্রিপল সেরোলজি, এটা সব জায়গায় হয় না, যেখানে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে, এবং তার সাথে নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, সেরোলজি কিট, যারা আসবে তাদের সহায়তার জন্য হুইল চেয়ার, স্ট্রেচার, ডিজিটাল থার্মোমিটার, পালস অক্সিমিটার, গ্লাভ, মাস্ক, স্যানিটাইজার, সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। একটি দক্ষ রেফারেল সিস্টেম আমরা আয়োজন করেছি, যার মাধ্যমে 12টা হাসপাতালে রেফার করা হবে এবং একটা ডেডিকেটেড টিম সেটার জন্য ফলো আপ করার জন্য থাকবে। 12টি রেফারেল হাসপাতালের তালিকায় যে হাসপাতালগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতাল, SSKMPG কলকাতা, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, MR বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল, RG কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বজবজে জগন্নাথ গুপ্ত চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট কলকাতা। এই 12টা হাসপাতালে রেফারেল পরিষেবা থাকবে। প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে স্ট্যান্ড বাইতে। সমস্ত শিবির শুরু হওয়ার আগে এবং বন্ধ হওয়ার পরে সেগুলো যথাক্রমে স্যানিটাইজ করা হবে। একটি বিশেষ দল প্রতিদিন সমস্ত চিকিৎসা বর্জ্যগুলি পরিষ্কার করে সেগুলো যাতে ঠিক মতো ঠিক জায়গায় ফেলা হয় সেটা দেখার জন্য থাকবে। প্রত্যেকটা বিধানসভায়, যেটা আমি বললাম, যে 10 দিন করে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের মেগা ক্যাম্প হবে 16 থেকে 20 মার্চ, 16, 17, 18, 19, 20, যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প, যত বিধানসভায় হয়েছে, এই 5টা দিন ফলো আপ হিসেবে 300টা জায়গায় একসাথে একভাবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সব জায়গায় আবার 5 দিন ফলো আপ পরিষেবার জন্য, যদি কারোর কোনো অসুবিধা থাকে, ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব 16 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাসে। অর্থাৎ 5 দিন আমরা মেগা ক্যাম্প করব। এবং সাধারণ ক্যাম্পগুলো আমি বললাম, এরপর আমি আসছি মডেল ক্যাম্পে। আজকে আমরা যে ক্যাম্পটা উদ্বোধন করলাম ডায়মন্ড হারবার লোকসভা, ডায়মন্ড হারবার বিধানসভার অধীনে,
এসডিও গ্রাউন্ডে আমরা যেই মডেল ক্যাম্পটা করেছি, আপনারা সকলে গিয়ে ভিতরে দেখেছেন যে পরিষেবাগুলো রয়েছে বা পরিকাঠামোগত দিক থেকে যে আয়োজনগুলো আমরা করেছি, অ্যারেঞ্জমেন্টগুলো রেখেছি। পরিকাঠামোর দিক থেকে মডেল ক্যাম্পে প্রথমেই যারা ঢুকবে তাদের ঢোকার পর একটি রেজিস্ট্রেশন ডেস্ক এবং রোগীদের জন্য একটি সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক আয়োজন করা হয়েছে। এটা আমি মডেল ক্যাম্প বলছি। তারপরে ডাক্তারদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ এবং 3টে ডাক্তারদের চেম্বার মডেল ক্যাম্পে আলাদা করে অ্যারেঞ্জ করা হয়েছে। সাধারণ ক্যাম্পে 2টো ডাক্তারদের চেম্বার থাকছে, মডেল ক্যাম্পে 3টে ডাক্তারদের চেম্বার থাকছে। সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া, মনোনীত একটা প্রতীক্ষালয় থাকছে। তারপর চিকিৎসার জন্য আলাদা জায়গা থাকছে, পরীক্ষার জন্য আলাদা জায়গা থাকছে, বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ডেডিকেটেড একটা ফার্মেসি থাকছে। এবং মডেল ক্যাম্পগুলো যে সমস্ত বিধানসভায় যে সমস্ত জায়গায় আয়োজন হবে সেটাও আমি আপনাদের বলবো লোকেশনগুলো। আর যে পরিষেবাগুলো মডেল ক্যাম্পে থাকছে সেই পরিষেবাগুলো আমি আপনাদের একবার বলে দিচ্ছি। এক, সমস্ত মডেল ক্যাম্প জুড়ে, যেটা আমি আগেও বললাম, মডেল ক্যাম্প হোক বা সাধারণ ক্যাম্প হোক, এখানে ওষুধ বা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সবাইকে ইউনিক টোকেন আইডি দেওয়া হবে, সচেতনতা পুস্তিকা দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্যাম্পে, বিশেষ করে মডেল ক্যাম্পে 50 জন স্বেচ্ছাসেবক, নার্স, মেডিকেল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, 3 জন করে ডেডিকেটেড MBBS ডাক্তার, আশা কর্মী এবং ডেন্টাল কেয়ার থেকে শুরু করে, ওরাল কেয়ার থেকে শুরু করে, চোখের অসুবিধা থাকা থেকে শুরু করে, রক্তচাপ, BMI, সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ডেঙ্গু, ECG, ট্রিপল সেরোলজি থেকে শুরু করে একটি ডিজিটাল এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে, কার্ডিয়াক মনিটর ব্যবস্থা করা হয়েছে, 2টো ক্রিটিক্যাল ইউনিট বেড আলাদা করে প্রত্যেকটা মডেল ক্যাম্পে থাকবে, যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে। এছাড়া ডেডিকেটেড আই চেক আপ ক্লিনিক, ক্যান্সার স্ক্রিনিং, UCG, BMD, গুরুতর রোগীদের পর্যবেক্ষণের জন্য আলাদা নিবেদিত কক্ষের মতো সুবিধাও এখানে রাখা হয়েছে। নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, হুইলচেয়ার, স্ট্রেচার, সেরোলজি কিট, ডিজিটাল থার্মোমিটার এগুলো থাকছে। এবং এর সাথে সাথে আপনাকে যখন এই বইটা দেওয়া হবে, এই বইয়ের মধ্যেই আপনার ইউনিক আইডি লিখে দেওয়া হবে। এই ইউনিক আইডি নিয়ে আপনি সহায়তা কেন্দ্রে যাবেন, সহায়তা কেন্দ্র থেকে আপনার যা দরকার, আপনি কোন ডাক্তার চেম্বারে যাবেন, 1, 2 না 3, আপনি কোন ফার্মেসি থেকে কী ওষুধ নেবেন, সমস্তটাই এখানে লিখে দেওয়া হবে। সুতরাং আমরা আজকে যেই প্রয়াসটা চালু করলাম, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা ভিতরে গিয়ে দেখুন এবং আপনাদের মাধ্যমে বাংলার সকল মানুষ সহ যারা এখানে ডায়মন্ড হারবারের যে পার্শ্ববর্তী লাগোয়া এলাকাগুলো রয়েছে, যদি কেউ আসতে থাকে, আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমি স্বেচ্ছাসেবকদের সহ ডাক্তারদের ফুল টিমকে অনুরোধ করব যে কাউকে আমাদের যাতে ফেরাতে না হয়। এবং তার সাথে সাথে আমি যারা আজকে এই উদ্বোধন অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে দেখছেন বা শুনছেন, সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা যে পরিধিতে কাজ করছেন বা যেটুকু জায়গা জুড়ে কাজ করছেন, আপনারা চেষ্টা করুন মানুষকে এমন একটা পরিষেবা দেওয়ার যেখানে মানুষ ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে। চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। অনেকেই ভাবে যে এত বড় কর্মযজ্ঞ সফল হবে কি করে, আগে শুরু করতে হয়। আমরাও ভেবেছিলাম যে আমরা হয়তো করতে পারবো না,
1200-1400 ডাক্তারকে এক ছাতার তলায় নিয়ে এসে এত বড় একটা ঐতিহাসিক কর্মযজ্ঞ, যা ভারতবর্ষে কোনোদিন কেউ করার সাহস দেখায়নি, আমরা চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা আশীর্বাদে আজকে সেই কর্মসূচি আমরা শুরু করলাম। এই কর্মসূচি আমার বিশ্বাস বাংলা সহ সমগ্র দেশকে পথ দেখাবে, যেখানে প্রায় 23-24 লক্ষ মানুষকে আমরা সরাসরি বিনা পয়সায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। প্রত্যেকটা ক্যাম্পে, মডেল ক্যাম্পে 3টে ডাক্তার থাকছে, সাধারণ ক্যাম্পে 2টো ডাক্তার থাকছে, ল্যাব টেকনিশিয়ান থাকছে, আশা কর্মী থাকছে, ফার্মাসিস্ট থাকছে। সমস্ত রকম ব্যবস্থা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করেছি এবং চেষ্টা করেছি এই যে এক একটা ক্যাম্প 6টা-7টা বুথ জুড়ে এক একটা ক্যাম্প করতে, যাতে একটা ক্যাম্প শুধুমাত্র 6000-7000 মানুষকেই পরিষেবা দেয়, আবার 6টা বুথ জুড়ে অন্য একটা ক্যাম্প, এই করে প্রত্যেকটা বিধানসভায় 40টা-45টা করে ক্যাম্পের আয়োজন আমরা করেছি। আমি সবাইকে, যারা এই দীর্ঘ কর্মযজ্ঞের সাথে জড়িত, ডাক্তারদের ফুল টিম থেকে আমাদের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, এমএলএ, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত, গ্রাম সভার সদস্য এবং দলীয় পদাধিকারী থেকে শুরু করে দলীয় কর্মী, স্বেচ্ছাসেবক, যারা অক্লান্ত পরিশ্রম করে গত 1 মাস গ্রামের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে গিয়ে মানুষকে অবগত করেছে যে ক্যাম্পগুলো এত তারিখ থেকে এত তারিখ, অমুক সময় থেকে অমুক সময়ে এই জায়গাটিতে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা আসবেন। আমি সেই সকল স্বেচ্ছাসেবক কর্মী, আমার ভাইদের, আমার সহকর্মী, সহযোদ্ধা, সতীর্থদের আমার কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। এবং আমি প্রত্যেকটা, আজকে যেমন ডায়মন্ড হারবারে এলাম, 12 তারিখ থেকে 21 তারিখ ফলতায় হবে, আমি আবার একদিন ফলতায় যাব, আমি আবার একদিন বিষ্ণুপুরে যাব, আবার একদিন সাতগাছিয়ায় যাব। প্রত্যেকটা বিধানসভায় আমি একদিন করে যাব এবং গিয়ে পরিষেবার দিক থেকে যাতে কোনো রকম অসুবিধা মানুষের না হয়, আমি নিজে গিয়ে সেটা তদারকি করার চেষ্টা করব এবং যদি সেখানে কোনো রকম সমস্যা থাকে তার সমাধান বা প্রতিকারও করার চেষ্টা করব। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে খালি মডেল ক্যাম্প নয়, এই ডায়মন্ড হারবার বিধানসভায় 1 নম্বর ব্লকে 18টা ক্যাম্প, 2 নম্বর ব্লকে 18টা ক্যাম্প এবং পুরসভায় এই মডেল ক্যাম্প নিয়ে প্রায় 4টে ক্যাম্প, অর্থাৎ 40টা ক্যাম্প আমরা আজকে আয়োজন করেছি। আগামী 11 তারিখ অবধি ডায়মন্ড হারবার বিধানসভায় সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই ক্যাম্প চলবে। আপনারা সেগুলো দেখান, কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে আমাদের জানান। আমি মনে করি সমাজের চোখ হচ্ছে সংবাদ মাধ্যম, কোনো ভুল থাকলে ধরিয়ে দেবেন, কিন্তু আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি। নতুন বছরের আজকে নতুন দিনে এই উদ্যোগ যাতে সফল হয়, মানুষের আশীর্বাদে, ভালোবাসায়, মানুষের সহযোগিতায়, আমি এটুকুই আশা করব এবং আমার যতটুকু সামর্থ্য আছে আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটা মায়েদের, ভাইদের কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ। তারা যেভাবে ভালোবাসার ঋণে, আশীর্বাদের ঋণে আমাদের আবদ্ধ করেছে, আমরা বারে বারে চেষ্টা করি যে এই সেবাশ্রয়, কল্পতরু, শ্রদ্ধার্ঘ্যর মতো কর্মসূচি করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসার ঋণ পরিশোধ করা। আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং যারা আমাকে ভোট দিয়েছেন, আমি যেমন তাদেরও সাংসদ, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও সাংসদ। তার রাজনৈতিক রং যাই হোক না কেন, আমি সকলকে অনুরোধ করব, আপনি সিপিএম করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি রাজনীতি থেকে দূরে থাকতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনার যাকে পছন্দ আপনি যাকেই ভোট দিয়ে থাকুন। আজকের এই আয়োজন সবার, রাজনৈতিক দলমত, রং, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আপনারা সকলে আসুন। এবং ছোটবেলায় আমাদের গুরুজনেরা, আমরা যখন ছোট ছিলাম শুনতাম স্বাস্থ্যই সম্পদ। অনেক মানুষ টাকা পয়সা উপার্জন করার জন্য অনেক পরিশ্রম করেন, কিন্তু যদি স্বাস্থ্যই না থাকে মানুষের আর কিছু থাকে না। তাই যে কোনো রকম অসুবিধা হলে আমরা এই স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এবং আমি বিস্তারিত যে মডেল ক্যাম্পগুলো আমি একবার খালি আপনাদেরকে পড়ে দেবো।
যে কোথায় মডেল ক্যাম্পগুলো হচ্ছে। যেমন ডায়মন্ড হারবার বিধানসভায় আমরা মডেল ক্যাম্পটা করেছি ডায়মন্ড হারবার এসডিও মাঠ। ফলতা বিধানসভায় মডেল ক্যাম্প হবে 4 নম্বর হল্ট কমিউনিটি হল। বিষ্ণুপুর বিধানসভায় সেবাশ্রয়ের মডেল ক্যাম্প হবে পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের কাছের মাঠে। মিটিয়াপুরুষ বিধানসভায় মডেল ক্যাম্প হবে পপুলার ক্লাব মিলন সমিতির মাঠে। সাতগাছিয়া বিধানসভায় মডেল ক্যাম্প হবে বুড়ির পোল বিবেকানন্দ পল্লীর কাছে। বজবজ বিধানসভায় মডেল ক্যাম্প হবে নিশ্চিন্তপুর ফিজিক্যাল সেন্টার মাঠে। এবং মহেশতলা বিধানসভায় মডেল ক্যাম্প হবে বাটা মোড়ে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ। What is your suggestion for other public representatives regarding Shivashoy? They also should take up such program? I have already stated that we have tried our best and worked to the best of our abilities to at least ensure that we are able to cater to the need of the public. So I will appeal to every elected representative, whether he is a Gram Panchayat member or a Panchayat member or a Zilla Parishad member or an MLA or for that matter a member of parliament. We should start and at least put in our best efforts to ensure that we are able to walk the right path and give people the service they need. There are a lot of primary health centers, super specialty hospitals that has been created in the last 10-15 years. But when it comes to last mile delivery, we have tried to make clusters of 6-7 booths, which consist of, if you look at it demographically and population wise, every cluster will have a population of 6,000-7,000 people. So every camp will cater to 6,000, 6,500 or 7,000 people. And we have facilities of blood pressure testing, sugar test, dengue, malaria, body mass index, serology test, cancer, bone marrow density test, everything. There is a dedicated area for eye test, for oral care. We have tried to work to the best of our abilities, and I hope that this initiative is going to turn out as a grand success and will eventually show path to the rest of the country. And I appeal again to every representative, starting from Gram Panchayat to MP, MLA, that if anyone wants to come and visit the model camps or the camps that we have created, it's open for one and all, it's open for everyone, irrespective of your caste, creed, religion, and political affiliation. You can come, and if there is any assistance which is needed from my end, you can reach out to my team. I'll be more than help to provide my assistance, help, and support. মাইকটা অন করে করো। সালের পর থেকে রাজ্য জুড়ে প্রচুর স্বাস্থ্য পরিকাঠামো, হাসপাতাল এগুলো তৈরি হয়েছে। আপনি মানেই একটা নতুনত্ব, সেটা আন্দোলনের ক্ষেত্রে হোক, স্ট্র্যাটেজির ক্ষেত্রে হোক। কোভিডে আমরা ডায়মন্ড হারবার মডেল দেখেছিলাম। এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যতটুকু আমরা ঘুরে ভেতরে দেখলাম, এই ধরনের পরিষেবা অনেক সময় অনেক স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় না, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। আপনি কি কোথাও একটা নিদর্শন তুলে ধরতে চাইছেন যে মডেল কেমন হওয়া উচিত? ডায়মন্ড হারবার মডেল কি স্বাস্থ্যক্ষেত্রে একটা মডেল হিসেবে তুলে ধরতে চাইছে? যে কোনো প্রচেষ্টাই একটা নিদর্শন। আমি চেষ্টা করেছি যে যারা আসবে যে কোনো টেস্ট যদি করাতে চায়, আমরা মডেল ক্যাম্পে যেমন আলাদা করে চোখের টেস্টের ব্যবস্থা করেছি, আমরা ঠিক তেমন ওরাল কেয়ারের ব্যবস্থা করেছি, আমরা চেষ্টা করেছি। এবং রাজ্য সরকার গত 14 বছরে যেভাবে কাজ করেছে, একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এগুলো তো কিছুই ছিল না। রাজ্য সরকার তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে। এই বিপুল
ঋণের বোঝাকে মাথায় নিয়ে কাজ করেছে, এবং এক একটা ব্লকে এক একটা প্রাইমারি হেলথ সেন্টার হয়। আমরা চেষ্টা করেছি সেটাকে ভেঙে আরও নিচু স্তরে নিয়ে গিয়ে 6টা-7টা বুথ করে এক একটা ক্লাস্টার তৈরি করে এক একটা স্বাস্থ্য শিবির তৈরি করেছি, যে একটা স্বাস্থ্য শিবিরে 6টা বুথ 7টা বুথের লোকেরাই যাবে, আবার 6টা বুথ 7টা বুথ, অর্থাৎ একটা জিপিতে 3টে করে 4টে করে আমরা শিবির করেছি। এটা কোথাও হয় না। এই প্রচেষ্টা আমি চাই সমগ্র ভারতবর্ষকে পথ দেখাক। যে কোনো ভালো জিনিস সবাই গ্রহণ করতে চায়, যে কেউ গ্রহণ করতে পারে। রাজ্য সরকার তো মানুষের জন্য কাজ করেছে, এই যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো কে করেছে? আয়ুষ্মান ভারত তো আরো তো অনেক পরে এসছে, পথ দেখিয়েছে বাংলা, মামাটি মানুষের সরকার। আর আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে 1001টা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। আপনার হাতে মোবাইল ফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। আপনার বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। আপনার বাড়িতে 2 চাকার মোটরসাইকেল থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, স্বাস্থ্যসাথী পাবেন। রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে কাজ করেছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার প্রধান দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য ডায়মন্ড হারবারের মানুষ যারা আমাকে নির্বাচিত করেছে তাদেরকে পরিষেবা দেওয়া। আমি সমগ্র বাংলাকে আমার পরিবার মনে করি। কোনো জনপ্রতিনিধি যদি কোনোভাবে আগামী দিন এই কর্মসূচি আয়োজন করতে চায়, আমি সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আমি তো বললাম, আমার কোনো অসুবিধা নেই। এবং শুধু এমপি এমএলএ নয়, আমি চাই গ্রাম স্তরে যারা রাজনীতি করে, একটা পঞ্চায়েতের প্রধান, সে যদি তার পঞ্চায়েতে করতে চায়, সে তার পঞ্চায়েতে করুক, 4টে শিবির আয়োজন করুক। সাহায্য লাগলে, ডাক্তার না পেলে আমরা যোগাযোগ করিয়ে দেব। অনেক ওষুধের কোম্পানি আছে যারা বিনামূল্যে মানুষকে ওষুধ দিতে চায়, তারা আমাদেরও সাহায্য করেছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সব কিছু টাকা দিয়ে হয় না, মানুষের করার মানসিকতা, হৃদয় থাকতে হয়। তা আমি মনে করি আমরা যে প্রচেষ্টাটা নিয়েছি এটা সারা ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আগামী দিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভেন্টিলেশনের ব্যবস্থা সব মডেল ক্যাম্পে থাকছে এবং ডেডিকেটেড 2টো বেড করে সিসিইউ এর ব্যবস্থা রাখা হয়েছে। যদি সেখানে কোনো রকম কোনো এমার্জেন্সি কেস আসে, সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করার জন্য প্রত্যেকটা মডেল ক্যাম্পে ভেন্টিলেটরের ব্যবস্থা রাখা হয়েছে। আর কারোর কোনো প্রশ্ন? I have a question which is not related to the camp. Recently, with the situation in Bangladesh, there has been number of terrorists who have been arrested from Bengal, and one last week in Canada. What is I think regarding that, the West Bengal Police and the DGP of West Bengal Police, along with the topmost functionaries of the police administration, has already addressed a press conference stating their stand and how they have assisted their state counterparts in nabbing those terrorists. I think that speaks volumes. I don't need to clarify. বিরোধীরা অনেক কিছুই বলেছে। বিরোধীরা তো এতদিন ধরে বলেছে আরজি করে মমতা ব্যানার্জি চক্রান্ত করেছে। বিরোধীরা গিয়ে একটু প্রশ্ন করুন না। আপনারাও তো কত আরজি কর করে প্রশ্ন করেছেন, কেউ তো আর কিছু জিজ্ঞেস করছেন না। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই। পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে, আজকে কপি করতে হচ্ছে মহারাষ্ট্রকে। হাব তো বটেই, শিক্ষার হাব, স্বাস্থ্যর হাব, ভালোবাসার হাব, সম্প্রীতির হাব, সংহতির হাব, ধর্মনিরপেক্ষতার হাব, সংস্কৃতির হাব, সৌভ্রাতৃত্বের হাব। আর যারা এই ভাষণগুলো দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো, এখন তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন?
নির্বাচন নেই বলে? আমি প্রশ্ন করতে চাই যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার, কিছু করার? এ তো অভিযোগ ছাড়া কিছু নেই। সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে। সন্দেশখালির মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। যত কুৎসা হয়েছে, উন্নয়নের জয়ের ব্যবধান, মানুষের আশীর্বাদ, ভালোবাসা তত বেড়েছে। যত কুৎসা হয়েছে, যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, মানুষ তত আশীর্বাদ করেছে। মামাটি মানুষের সরকারের গোড়াকে আরো শক্তিশালী করেছে। এদের কাজই চক্রান্ত করা, করুক। এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে? দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের বিদেশ মন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী, যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? যদি কেউ বাংলায় ঢোকে, এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার তো। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আপনারাই তো খবর করেছেন। ত্রিপুরায় ধরা পড়েছে, আসামে ধরা পড়েছে। তাহলে ওনারাই তো বলেন ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ, কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। আরজি করের ঘটনা যখন ঘটেছিল, সেই সঞ্জয় রায়কে, প্রধান অভিযুক্ত, 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। আজকে প্রায় 5 মাস হয়ে গেল সিবিআইয়ের কাছে কেস। কি করেছে কলকাতা পুলিশ? 24 ঘন্টায় যা করেছে, সিবিআইয়ের 6 মাস লেগেছে করতে। সারদার কেস সিবিআইয়ের কাছে 10 বছর হয়েছে। শ্যামল সেন কমিশন খুলে আমাদের সরকার মানুষের টাকা ফেরত দিয়েছিল। সিবিআইকে জিজ্ঞেস করুন তো, এই যে বড় বড় ভাষণ দেয়, ক পয়সা মানুষের গত 10 বছরে ফেরত দিয়েছে? ইডি ফেরত দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা নির্বাচনের আগে মানুষকে কথা দিয়েছিলাম যে আবাস প্লাস তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে বাড়ির টাকা 31শে ডিসেম্বর 2024-এর আগে আমরা প্রথম কিস্তির টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেবো। আমরা দিয়েছি। 11,36,000 নাম ছিল। পরবর্তীকালে বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে ইনক্লুড করে 12 লক্ষ পরিবারের কাছে প্রথম কিস্তির 60,000 টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এই টাকা দেওয়ার কথা ছিল বিজেপি সরকারের। বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে জিএসটির নামে। অমুক ট্যাক্স, তমুক ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এই বছর তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক পয়সা দিয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য কত? প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য পাওনা। নির্বাচনের সময় 1,65,000 কোটি টাকা ছিল। বাড়তে 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 বাংলার সব টাকা, রাস্তা ঘাট, বাড়ি, আবাস, জল, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, সব টাকা আটকে দিয়েছে। কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে। আপনাদের টাকা লাগবে না, যতদিন আমরা আছি আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। 100 দিনের মানুষের টাকা এখনো দেয়নি। মমতা ব্যানার্জি দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। প্রায় 69 লক্ষ জব কার্ড হোল্ডার
যাদের টাকা পাওনা ছিল, যারা কাজ করেছিল, টাকা আটকে দিয়েছিল, তাদের নির্বাচনের আগে, নির্বাচনের বিধি ঘোষণা হওয়ার আগে আমরা সেই টাকা পৌঁছে দিয়েছি। টাকা দেওয়ার কথা কেন্দ্রের, দিয়েছে রাজ্য। অস্বীকার করতে পারবে? বিরোধীরা যারা এই প্রশ্নগুলো তুলছে তাদেরকে বলুন না, মানুষের পরিষেবার জন্য আপনাদের সরকার তো 10 বছর ক্ষমতায়, 2004 থেকে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায়, নেই নেই করে প্রায় 10.5-11 বছর হতে চললো। কোন কাজটা বাংলার মানুষের জন্য করেছেন? কটা মানুষকে ঘর দিয়েছেন? কটা মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন? কটা মানুষের হাতে কাপড় তুলে দিয়েছেন? কটা গরিব ছেলের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছেন? তৃণমূলের কাছে রাজনীতি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আবাস, কর্মসংস্থান, আর বিজেপির কাছে ধর্ম আর কবরস্থান। এই তো পার্থক্য। ধর্মের নামে যারা বাংলাকে অশান্ত করতে চেয়েছে তারা তো জবাব পেয়েছে। মানুষেদের মুখে কালি লাগিয়ে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে, তারপরও এদের শিক্ষা নেই। আপনি করুন না, আপনি প্রতিযোগিতা করতে চান, আপনি উন্নয়নের করুন, আপনি আসুন যে আপনার সরকার কি কাজ করেছে। বাংলাকে অমুক বছর থেকে তমুক বছর আমরা এত টাকা দিয়েছি, আরে কত টাকা তুলে নিয়ে গেছো 10 বছরে, তার হিসাবটা কে দেবে? কত টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে 14 থেকে 2024? ক্ষমতা আছে হিসাব দেওয়ার? মঞ্চ বাছুন। আমি তো বলেছি আমি যাব। নির্বাচনের সময় প্রায় 200টা সভা করেছি, সব জায়গায় গিয়ে বলেছি। ক্ষমতা ছিল? যেখানে বলেছি যে তথ্য সহ 1 ঘন্টার সময় আমাকে দিলে আমি তথ্য পরিসংখ্যান নিয়ে পৌঁছে যাব। আগে বলতো আবাসের টাকা আমরা পাঠিয়েছি, আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি কেন? তার কারণ আবাসের টাকা এরা দেয়নি, বন্ধ করে রেখেছে। বিজেপি প্রকাশ করুক না শ্বেতপত্র, যে 2021-এ বাংলায় হারার পর কটা মানুষকে 100 দিনের টাকা দিয়েছি আর কটা বাড়িতে আমি আবাসের টাকা দিয়েছি। একটা যদি প্রমাণ করতে পারে, একটা, আমি মানুষের কাছে ক্ষমা চাইব হাত জোর করে। একজন যদি 5টা প্রশ্ন করে তাহলে খুব মুশকিল। বাকি Minorities of Bangladesh's জন্য they have not done anything. You mean to say the central government? it is for everyone to see. You ask your conscience, has they done anything? You don't need to ask me. Everyone knows the kind of atrocities, the kind of anarchy that is being going through going across Bangladesh, and the silence of central government or the union government is adding to the speculation. The Prime Minister has always said about us, powerful government, 56-inch chest. Now we want to see the central government reply, or rather give a befitting reply in the language that perhaps Bangladesh understands. So who's stopping them? And from our party's perspective, we have made our stand absolutely clear from day one that it is a union subject. External or foreign affairs falls under the purview of union government. Whatever step the union government takes, Trinamool as a party will completely support the union government for the safety, security of every Indian. And we want them to reply to the people who are torturing us, showing us their red eye in a language they understand. আপনি এটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, তার বিষয় ছিল যে রোল মডেল, কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছিলেন। এর পরবর্তী সময় দেখতে পাওয়া যাচ্ছে শিল্পীদের, ওয়েস্ট বেঙ্গলের কয়েকজন বলছে যারা নাকি আরজিকর কাণ্ডের সময় সরকারের বা আপনাদের দলের বিরোধিতা করেছিল, তাদেরকে কার্যত বয়কট করার পথে যাচ্ছে। এবার অনেকের মধ্যে প্রশ্ন করছে তাহলে কি তৃণমূল শিল্পীদেরকে মানে সরিয়ে দেওয়া, তারা প্রোটেস্ট করেছে বলে এই ধরনের? না না, এটাকে সেভাবে দেখার ঠিক নেই। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা, কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। আমি কোথা দিয়ে হাঁটবো,
কোথায় চলবো, কার সাথে কথা বলবো, কী রঙের জামা পরবো, এই সিদ্ধান্ত আমার। আমি মেলা কমিটিতে রয়েছি, আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে, সেখানে কতজন লোক আসবে, কে মঞ্চ বাঁধবে, কে লাইট লাগাবে, কে সাউন্ড লাগাবে, কে গান গাইবে, কি প্রাইজ আসবে, কি খাবারের প্যাকেট আসবে, তাতে কি থাকবে, লুচি থাকবে না ডাল ভাত থাকবে, সে সিদ্ধান্ত তো আমার, মানে যে অর্গানাইজ করছে তার। তো স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন, পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি এগুলো, আমার কাছে একজন, আমি নাম করছি না, আমার কাছে 4 দিন আগে একজন শিল্পীর ফোন এসছিল, আমি নাম করে তাকে বিড়ম্বনায় ফেলবো না। সে বলল যে আমি শুনতে পেরেছি যে আরজি করার সময় আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমার একটা সেখানে শো করার কথা ছিল, আগামী সপ্তাহে হঠাৎ করে আমায় ক্যান্সেল করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে, যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, আমাকে রিচ আউট করেছেন, আমাকে ফোন করেছেন, আমি সঙ্গে সঙ্গে যারা মেলা কমিটির সদস্য বা সভাপতি বা যারা কমিটিতে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করি। তারা বলে যে এমন কোনো বিষয়ই নয়, এবং যিনি ফোন করেছিলেন তিনি প্রোগ্রামটা করছেন। অফ দ্য রেকর্ড আমি বলে দেবো আপনাদের, আপনারা যদি নাম জিজ্ঞেস করেন, আমি অন রেকর্ড বলছি না, সেখানে যার প্রোগ্রাম করার কথা ছিল সেই করছে। ভাই, এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। আপনারা ভাবুন না, 2011 আগে বাংলা কি হয়েছিল? নন্দীগ্রামে যারা প্রতিবাদ করেছিল, সিঙ্গুরে তাপসী মালিককে জ্বালিয়ে পুড়ে মারা হয়েছিল, পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল, খুব সম্ভবত 18ই ডিসেম্বর 2006 সাল। এই এত বড় একটা কর্মকাণ্ড, এত দিন ধরে মিছিল হলো, প্রতিবাদ সভা হলো, বিক্ষোভ সভা হলো, সবাই নিজেদের মতো করে যে যেরম ভাবে পেরেছে প্রতিবাদ করেছে, সবার অধিকারও আছে। কিন্তু কোথাও একটা দুর্ঘটনা, কোথাও রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের কোনো প্রতিফলন কেউ দেখাতে পারবেন? শান্তিপূর্ণভাবে যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন, মানুষের, প্রত্যেকটা মানুষের অধিকার আছে, এবং এই নৃশংস ঘটনার ধিক্কার আমরা সকলে জানিয়েছি। আমরা আইন এনেছি বিধানসভায়, আমরা রাজ্যপালের কাছে সেই আইন পাঠিয়েছি। আমি নিজে কথা দিয়েছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। আমি অপেক্ষা করছি খালি, যেহেতু রাজ্যপালের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে সেই বিলটা পাঠানো হয়েছে, রাষ্ট্রপতি অনুমোদন দিলেই আইনে পরিণত হবে। আর যদি উনি না করেন তাহলে বাধ্য হয়ে আমাদের প্রাইভেট মেম্বার বিল আনতে হবে। কিন্তু যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটায় যদি রাষ্ট্রপতি অনুমোদন দেয় তাহলে সারা ভারতবর্ষে সেই আইন কার্যকরী হবে, বাংলা যেটা পথ দেখিয়েছে। এবং একমাত্র অ্যান্টি রেপ ল এলেই এই নৃশংস ঘটনা বন্ধ হবে। ধর্ষণের মতো
অত্যাচারের মতো এই সামাজিক ব্যাধিগুলো বন্ধ হবে। আমি আগেও যা কথা বলেছিলাম আমি আজও তাই কথা বলছি। আমার স্ট্যান্ডে নো চেঞ্জ। কারোর ভালো লাগুক আর কারোর খারাপ লাগুক, আমি সত্যি কথা সত্যিভাবে বলি। Sir, after 19 months of violence in Manipur, we have seen that the CM N. Biren Singh, he expressed his regard and apologized for the current unrest situation in Manipur. What do you want to say regarding this? I have nothing to say. I have nothing to say. People of Manipur have given a befitting reply to the ruling dispensation at the center in 2024. They will again give a befitting reply. The way they have ignored Manipur and the entire Northeast is something that every 140 crore Indian has seen. And BJP has seen how the people of Manipur have given and taught them a lesson, and tomorrow will be no different. And people also demanding that if PM or Amit Shah will visit Manipur for this unrest situation. They should have visited long back. The anarchy that's going on in Manipur has been happening for the last 20 months now. They should have gone long back. It's your duty as the Home Minister or the leader of the nation to go there and listen to the problem of the people. Just because it's a small state and it has 2 Lok Sabha seats, the state has been neglected deliberately. It's extremely unfortunate. জাস্ট অ্যাডেড মানে বিভিন্ন জায়গাতে গুলি চালানোর মানে কিছুক্ষণ আগে মালদাতে প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার তাকে গুলি করা হয়েছে, 3টে গুলি লেগেছে, হসপিটালে নিয়ে গেছে। এই ধরনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। যেহেতু 26-এ ভোট রয়েছে, তার আগে আপনার তরফ থেকে মেসেজ দলের দেখুন, আমি সবার কাছে অ্যাপিল করব যে এলাকার শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখুন। কোনো রকম কোনো প্ররোচনায়, কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না। যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদের চিহ্নিত করুন, প্রশাসনকে খবর দিন এবং এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সংহতি বজায় রাখুন। কোথাও কোথাও যদি এমন ঘটনা ঘটে, আমি পুলিশ সহ প্রশাসনের প্রত্যেকটা লোককে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অনুরোধ করব যে দলমত নির্বিশেষে রং না দেখে সরকার ব্যবস্থা নিক। সরকার যেভাবে বিগত দিনেও ব্যবস্থা নিয়েছে, আগামী দিনেও নেবে। কিন্তু 1, 2, 4টে ঘটনার জন্য সারা বাংলাকে কলুষিত করা বা কালিমালিপ্ত করা ঠিক নয়। নতুন বছরে সবার কাছে আমার আবেদন থাকবে যে আপনারা সকলে মিলে যেভাবে আমরা একের পর এক এই সরকারের উন্নয়নমুখী প্রকল্প, কর্মসূচি, কর্মযোগ্য মানুষের কাছে পৌঁছেছি। বিগত 15 দিন আগে আবাসের প্রকল্পের টাকা আমাদের সরকার দিয়েছে। গরিব মানুষের পাশে গিয়ে প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে আমার আবেদন থাকবে তারা যেন প্রত্যেকটা গরিব মানুষের কাছে গিয়ে আমাদের রাজ্য সরকারের উন্নয়নমুখী কর্মসূচি তুলে ধরেন, মানুষের পাশে দাঁড়ান এবং যেই আর্থিক সংকটের মধ্যে পড়েও আমরা গরিব মানুষের উপর 10 পয়সার আর্থিক বাড়তি বোঝা বা ট্যাক্সের মতো কোনো রকম কোনো বোঝা না চাপিয়েও মানুষকে পরিষেবা দিয়েছি। এটা ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর কোনো রাজ্য সরকার করতে পারেনি। 12-13 বছর 14 বছরে 2011 থেকে 2025 10 পয়সার বাড়তি বোঝা আমাদের সরকার কোনো মানুষের উপর চাপায়নি। এটা নজিরবিহীন। একটা সরকার চাইলে তার রাজস্ব বাড়াতে 5 মিনিট সময় লাগে না। 2টো নোটিফিকেশন করবে, 4টে নতুন ট্যাক্স ঘোষণা করবে, মানুষকে শুষে ট্যাক্স তুলে নেবে, যেটা কেন্দ্রের সরকার করছে। সবার উপর জিএসটি, পপকর্নের উপর এখন জিএসটি। 5 মিনিটের কাজ, কিন্তু আমরা তো করিনি। আমরা কোনোদিন কোনো গরিব মানুষের উপর বাড়তি বোঝা চাপাইনি। আমরা কোনো গরিব মানুষকে বলিনি যে এই কর দিতে হবে, সেই কর দিতে হবে। এমনকি আমাদের অধীনে যে পুরসভাগুলো আছে, আমরা কোনো জলের উপর ট্যাক্স নিই না। প্রত্যেকটা অন্য রাজ্যে যে পুরসভাগুলো বা কর্পোরেশনগুলো রয়েছে বা পৌর সংস্থা রয়েছে, তারা সব জলের উপরও ট্যাক্স নেয়। সুতরাং সকলকে আমি অনুরোধ করব যে নতুন বছর সকলের ভালো কাটুক।
ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান আপনাদের পরিবার পরিজন সকলকে ভালো রাখুক এবং এই বছরের আগামী প্রত্যেকটা দিন আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এবং আগামী দিনগুলো সমৃদ্ধশালী হয়ে উঠুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যওয়ারি কর্মসূচি আমরা কবে পাবো? আমরা 2023-এর নবজোয়ার কর্মসূচি দেখেছিলাম, তার সুফলও আমরা দেখেছিলাম পঞ্চায়েতে। যখন হবে তখন দেখবেন। আপনার ঘনিষ্ঠ শিক্ষক নেতাদের বহিষ্কার করা হচ্ছে দল থেকে। সেই জায়গা থেকে আপনার সঙ্গে ছবি তোলা বা দল যেটা ঠিক মনে করেছে করেছে। আমি হ্যাঁ দেখুন, এত বড় একটা কর্মযজ্ঞ আমাকে তো সময় দিতে হবে। এটা তো খালি রাতারাতি করলে হয় না। এটা করতে, বাস্তবায়িত করতে তো 1 মাস 1.5 মাস সময় লেগেছে। আমাকে নিজেকেও সময় দিতে হয়েছে। সুতরাং কোনো জিনিস আমি হাফ হার্টেডলি করি না, আমি হোল হার্টেডলি ফুল হার্টেডলি করি। দল যেখানে আমাকে যেতে বলেছে আমি তো গেছি, আগামী দিনেও যাব, আগামী দিনও ব্যতিক্রম হবে না। আর আমার ঘনিষ্ঠ তার ঘনিষ্ঠ, আমি তো যে যার ঘনিষ্ঠ হোক না কেন, আমি তো সবার ঘনিষ্ঠ যে কেউ হতে পারে। আমার কর্তব্য লক্ষ্য হচ্ছে দলে দলে ঢুকে জোড়া ফুল ফোটানো। আমি তাই করেছি। আপনারা এগুলো নিয়ে স্পেকুলেশন করছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী আমার সাথে বৈঠক করতে আসছে, সে নিয়েও আপনারা খবর করছেন। আরে আমার কাছে একটা বিজেপির লোক এলো, আপনারা খবর করলেন, আমি উৎসাহ আগ্রহ বুঝতে পারি। অন্য দলের একটা লোক এলো, আমি বুঝতে পারি। সিপিএম থেকে কেউ এলো, কংগ্রেস থেকে কেউ এলো, বা কোনো বিশেষ একজন কলাকুশলী রাজনীতির সাথে যুক্ত নেই, তৃণমূলে জয়েন করলো, আপনি খবর করলেন। আমি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যের সভাপতি আমার সাথে কথা বলতে আসছেন, এক কাপ চা খেতে আসছেন, আপনি খবর করছেন। মানে আপনাদের খবরের জন্য যা পারছেন করছেন, হাতে খবর নেই, যে করে হোক খবর করতে হবে। সাংবাদিকতার মানটা নামাবেন না। সবাইকে অনুরোধ করব, অফিসের চাপ থাকে, প্রেশার থাকে, খবর করতে হয়, সব বুঝি। কিন্তু আমার সাথে রাজ্যের সভাপতি কালকে একজন এমএলএ দেখা করতে আসবে, খবর করবেন। কালকে অশোক দা আমার সাথে দেখা করতে আসবে, বলবে অশোক দেব আর অভিষেক ব্যানার্জি মিটিং করছে, খবর। এ তো হতে পারে না। তা আমরা সহকর্মী, সহযোদ্ধা। তৃণমূলের যে কেউ যখন ইচ্ছা আমার কাছে আসতেই পারে। আমি দলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয়, আমার কাছে আসবে না? না, কিছু কর্মসূচি তো আমাদের ঘোষণা করা রয়েছে এই মাসে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দরকার হলে বৈঠক করে যে নির্দেশ দেবেন, সেই নির্দেশ দলের সবাই পালন করবে। আমরা তো এই কর্মসূচিগুলো করেছি এবং আগামী দিনও দরকার হলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। আমরা পিছপা হব না। কিন্তু যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যে সেগুলো নিয়ে দিল্লিতে প্রতিবাদ সংগঠিত করে, লড়াইকে সর্বাত্মক করে, যদি মানুষের বিকল্প অর্থ দিল্লি থেকে আমরা জোগাড় না করতে পারলে তার বিকল্প ব্যবস্থা রাজ্য সরকার করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এই যে 100 দিনের টাকা, রাস্তা, বাড়ি, এগুলো তো করেছে রাজ্য সরকার। তো কেন্দ্রের বঞ্চনা মানুষ দেখেছে। আমরা যেভাবে রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় রয়েছি, আমরা থাকবো এবং আরও জনমুখী প্রকল্প নিয়ে আমাদের রাজ্য সরকার কিভাবে মানুষকে পরিষেবা দিতে পারে। মুখ্যমন্ত্রী দফায় দফায় ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক শুরু করেছে, আপনারা দেখছেন। সাংগঠনিক রদবদল তো হবেই। দেখুন, যেখানে ঠিক সময় হবে, আপনারা এগুলো নিয়ে বাড়তি আলোচনা বা গুরুত্ব না দিলে আমি খুশি হব। কিন্তু রদবদল যখন হওয়ার ঠিক হবে, এই নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। যারা গাছ, তোমার নাম কি, ফলেই পরিচয়। আম গাছে যদি আম ঝোলে তাহলে আম গাছ, জাম গাছে জাম ঘুরলে জাম গাছ, আর কলা গাছে কলা বেরোলে কলা গাছ। তো আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে
দলনেত্রীর কাছে জমা দিয়েছি, যখন হবে আপনারা দেখতে পাবেন। হয়তো নির্বাচনের পর নির্বাচন ছিল, পুজো ছিল, তারপরে এই বড়দিন টড়দিন ছিল, একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে। সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। এর সাথে পৌঁছার মাগের কি? प्रधानमंत्री फसल बीमा योजना के तहत 69,000 प्लस करोड़ रुपीस कैबिनेट में राशि स्वीकृत किया गया है। क्या इसमें जो फसलों की जो नुकसान होता है, क्या इसमें हमारे बंगाल के जो किसान है वो भी क्या बेनिफिशियरी होंगे? ये जो केंद्र जो पैसा राशि स्वीकृत कर रहा है, पहले जाके थोड़ा पूछिए ना, जो 700 किसान मार दिया अपने आप को, सुइसाइड कर लिया, ये तो फार्मर लॉ के कारण हुआ। तो आप थोड़ा जाके पहले प्रधानमंत्री से पूछिए कि इसका जिम्मेदारी कौन लेगा, जरा पूछिए। আর কারোর কোনো প্রশ্ন? भाई बंगाल हर समय, चाहे तृणमूल का बीजेपी के साथ आइडियोलॉजिकली पॉलिटिकल डिफरेंसेस हो, हमने हर समय यही प्रयास किया है कि आप यहाँ पे पॉलिटिकली मान लो हार गए, तो आप तृणमूल को सबक सिखाने के चक्कर में बंगाल के 10 करोड़ जनता को सबक सिखा रहे हो। और आपको लगता है भाई थोड़ा टाइट करेंगे तो अगला बार इनको वोट देंगे। जनता किसी के आगे झुकती नहीं है। लोक बल जानते हो ना, लोक बल के आगे किसी का बल नहीं चलता है। ना कोई मुख्यमंत्री का बल चलता है, ना कोई प्रधानमंत्री का बल चलता है। लोक बल सबसे बड़ा बल होता है। तो अगर उनको लगा कि भाई वोट नहीं मिला तो ये कर देंगे, हमने तो कितना बार चिट्ठी दिया है आवास का, मैं वो चिट्ठी पब्लिक डोमेन में रिलीज किया हूं। 100 दिन का जब हम लोग दिल्ली में मीटिंग किया, आपने खुद देखा कि हम लोग सारे कोरेस्पॉन्डेंस लेटर लेके वहां मंत्रालय जाके मंत्री जी से मिलने का प्रयास किया, मंत्री जी मिले नहीं। भाई हम तो चाहते ही है कि केंद्र और राज्य का जो संपर्क है वो लोगों के हित में हमेशा अच्छा रहना चाहिए और कभी गरीब इंसान को नुकसान नहीं होना चाहिए। लेकिन उनको अगर नहीं रखना है, उनको डिनायल मोड में ही रहना है और उनको लोगों को सबक सिखाने ही रहना है, तो फिर भगवान उनका भला करे। বাংলায় পড়ে বলে বঞ্চনা, এটাই তো বৈমাতৃসুলভ আচরণ। বেলুড় মঠকে করেনি, যে স্বামী বিবেকানন্দর মূর্তি প্রতিকৃতি রেখে সারা ভারতবর্ষে প্রচার করে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই বেলুড় মঠকে তার ন্যূনতম স্বীকৃতি পর্যন্ত দেয়নি। স্বীকৃতি মানুষ দেয়, কোনো সরকার দেয় না। গঙ্গাসাগর মেলাকে যদি স্বীকৃতি না দেয় তাহলে কি পর্যটক আসা বন্ধ হয়ে যাবে? প্রতি বছর নিজের রেকর্ড নিজে ভাঙে গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। যোগী আদিত্যনাথের মুখে আমরা শুনেছিলাম যে মুসলমান সমাজের ভোট আমাদের দরকার। এবার বাংলায় শুভেন্দু অধিকারী বললেন যে মুসলিম ভোটের আমাদের প্রয়োজন। তাহলে কি আগামী নির্বাচনে মেরুকরণের রাস্তায় আছে কি আর হাতে? আছে কি হাতে? তো কিছু নেই। আমি তো বলছি যে রাজনীতি হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান এসব নিয়ে। ওরা খালি হিন্দু মুসলিম, মন্দির মসজিদ এই নিয়ে আছে, তো এই নিয়ে করুক। ওদের লক্ষ্য তো মানুষকে পরিষেবা দেওয়া নয়, আমাদের লক্ষ্য মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যে কাজগুলো করেছি আপনি দেখবেন, এই যে সেবাশ্রয় বা কল্পতরু বা শ্রদ্ধার্ঘ, আমরা পুজোর সময় মানুষের বাড়িতে বস্ত্র পৌঁছে দিয়েছি। আমাদের এন্ড লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। রাজনীতিতে আমরা নীতিতে বেশি বিশ্বাস করি, আর ওরা রাজে বেশি বিশ্বাস করে। তাই ওদের কাজ খালি ধর্মীয় বিভাজন করে, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করে নিজেদের ফায়দা লোটা। বাংলায় চেষ্টা করেছে, মুখ থুবড়ে পড়েছে যতবার পড়েছে। ওদেরকে কেউ ভোট দেয় না, শুনুন, ওদেরকে কেউ ভোট দেয় না। ওদেরকে হিন্দুরাও ভোট দেয় না, মুসলমানরাও ভোট দেয় না, শিখেরাও ভোট দেয় না, ইসাই কেউ ভোট দেয় না। বিজেপি কত % ভোট পেয়েছে ভারতবর্ষে?
30%, চলুন আপনার কথায় আরও 2% আমি অ্যাড করলাম, 32%, 70% হিন্দু। তার মানে কি? তার মানে 70% যদি হিন্দু হয়, 70% কি? ইন্ডিয়ার পপুলেশন দেখতে গেলে তো প্রায় 80 to 83% হবে। তো সেখানে বিজেপি তো হিন্দুদের ভোটই পায় না। আজকে যারা বাংলাদেশে অত্যাচারিত, তারা কি? তাদের ধর্মটা কি? সামনে নির্বাচন নেই তো, তাই এদের কিচ্ছু যায় আসে না। এদের কাজই খালি নির্বাচনের সময় লোক দেখানো, কয়েকটা কাজ করে, তাও মানুষকে পরিষেবা দেওয়া নয়, অপটিক্স তৈরি করা। গোয়ায় গিয়ে ধ্যান করবে, হঠাৎ করে এমন ভান করবে যেন প্রত্যেকটা মানুষের জন্য কত কিছু তিনি করে দিয়েছেন। সব কিছু তো অপটিক্স। মানুষ তো পরিষেবা চায় নির্বাচিত সরকারের থেকে, সুরক্ষা চায়, তো সুরক্ষাই তো দিতে পারছে না। তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। এই যে এত বড় বড় ভাষণ দেয়, গরু পাচার, কয়লা পাচার, এগুলো করে কে? গরু আসে কোথায়? বাংলায় ঢোকে কোত্থেকে? বাংলায় গরু ঢোকে কোত্থেকে? উত্তরপ্রদেশ হয়ে, ঝাড়খণ্ড হয়ে, বিহার হয়ে তারপর বাংলায় আসে। তো উত্তরপ্রদেশে বিহারের সরকার কার? সবার আগে তো যোগী আদিত্যনাথের জেলে যাওয়া উচিত, তারপর অমিত শাহ। তো লজ্জা থাকা উচিত। কয়লা পাচার, কলিয়ারি গার্ড করে সিআইএসএফ, মন্ত্রীর নাম অমিত শাহ। হয় কোল মিনিস্টার নয়তো হোম মিনিস্টার, দুজনের দায়ভার রয়েছে, কেউ এড়াতে পারবে না। সব দিক দিয়ে ব্যর্থ, সব দিক দিয়ে। আপনি দেখুন না, বিশ্ব ক্ষুধা সূচক কোথায় র্যাঙ্কিং, ভারতের কোথায় র্যাঙ্কিং ছিল, কোথায় পড়েছে? পাসপোর্টে দেখুন, যত দিন যাচ্ছে র্যাঙ্কিং পড়ছে। বিজেপি যখন ক্ষমতায় এসেছিল 2014 সালে, তখন ডলারের দাম ছিল কত টাকা, আর আজকে ডলারের দাম কত? 50 টাকার ডলার আজকে প্রায় 90 টাকা ছুঁই ছুঁই। রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। এ ব্যর্থতা কার? তৃণমূলের, মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি দেশের প্রধানমন্ত্রী। বিরোধীরা যে এই কথাগুলো বলছে, তাদেরকে তো আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত, যে আপনারা বলেছিলেন এত বড় বড় ভাষণ দিয়ে, তাহলে দেশের আজকে এই দুরবস্থা কেন? মূল্যবৃদ্ধি এত বেড়েছে কেন? গরিব মানুষের হাতে কর্মসংস্থান নেই। 2 দিন 4 দিন অন্তর অন্তর একটা করে বড় বড় রেল দুর্ঘটনা। আপনারা বুলেট ট্রেন আনবেন, আর মিনিমাম অ্যান্টি কোলিশন ডিভাইস বা কবজের ব্যবস্থা ট্রেনগুলোতে করতে পারছেন না। বাংলা নাকি জঙ্গিদের হাব, আর ত্রিপুরায় শয়ে শয়ে জঙ্গিরা ধরা পড়ছে, বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ছে। এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা, নিদর্শন, এদের তো জানা উচিত। যাই হোক, আমি আশাও করি না, কিন্তু আমি এটুকু আশা করি যে আপনারা পাল্টা প্রশ্নগুলো এদেরকে করুন। যা বলে আপনারা চুপচাপ শুনে চলে আসেন, পাল্টা প্রশ্ন করুন না। সন্দেশখালীর ওই মণ্ডল সভাপতি কোথায়? প্রশ্ন করেছেন? তাকে তো বাজারে দেখা যাচ্ছে না। আর ভিডিওটা জনসমক্ষে আসার পর, যেখানে উনি নিজে মুখে বলছেন যে এই ঘটনাগুলো ঘটাতে হবে, বন্দুক চাইছেন, মদের জন্য টাকা চাইছেন, প্রতিটা বুথে 5,000 টাকা করে মদ বেলাবেন, মহিলাদের দিয়ে তিনি সাদা পেপারে সই করিয়ে ফলস কমপ্লেন করিয়ে থানায় জমা দিয়েছেন বলে নিজে স্বীকার করছেন। কোথায় সে মণ্ডল সভাপতি? গতকাল তো বিজেপির মিটিংয়ে দেখলাম না। কোথায়? তাকে লুকিয়ে রাখা হয়েছে যাতে সত্য সামনে না আসে। সত্য সূর্যের মতো, সূর্যকে হাত দিয়ে চেপে রাখা যায় না, সত্যকে কোনোদিন ঢেকে আটকানো যায় না।
আপনি যত চক্রান্ত কুৎসা করুন, কুৎসা চক্রান্তের চক্রব্যূহ ফাঁদ ভেঙে সত্য বেরিয়ে আসবে। যেমন সন্দেশখালি বেরিয়ে এসছে, আরজিকর বেরিয়ে এসছে, বিজেপির চক্রান্ত বেরিয়ে এসছে, আগামী দিনও যারা আবার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে অপমান করছে, যারা বাংলাদের বলছে জঙ্গিদের ঘাঁটি, যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। আর যদি তাদের অসুবিধা হয় দায়িত্ব দিয়ে দিক নোটিফিকেশন করে বাংলা সরকারের উপর, তারপর দেখুন না কটা হয়। আপনি বলুন না একটা আমাকে সিবিআই ইডি কেস দিন না যেখানে লাস্ট 10 বছরে 12 বছরে একটা সুরাহা হয়েছে। আমি 4টে 5টা 10টা কেস ছেড়ে দিলাম, প্রতি মাসে 4টে করে সিবিআই কেস দিয়েছে আদালত। একটা কেস দেখান যেখানে সিবিআই ইডি তদন্ত করে একটা সুরাহা করেছে, একটা, গত 10 বছরে দেখাতে পারবেন না। খুব দুর্ভাগ্যজনক। দেখুন, বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা ইম্পার্শিয়াল না থাকে, বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি চাই কেন্দ্র সরকারের এটা কাজ, দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, মস্তানি, রাহাজানি যারা করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, নিরীহ মানুষদের উপর ঘর ভাঙা, মন্দির ভাঙা, তাদেরকে আক্রমণ করা, বাড়ি ঘিরে রাখা, এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়, এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে। ফরেন সেক্রেটারি কিছুদিন আগে বাংলাদেশ গেছিল। নিয়ম হচ্ছে কোথাও যদি কোনো মন্ত্রী বা কোনো সরকারের উচ্চপদস্থ আধিকারিক কোনো রকমভাবে কোনো জায়গায় গিয়ে বা কোনো দেশে গিয়ে সে ভিজিট করে, পার্লামেন্ট চলাকালীন তার উচিত, এবং এটা পার্লামেন্টের রীতি নীতি ঐতিহ্য, যে পার্লামেন্টে এসে তাকে হাউসকে আপডেট করতে হবে যে কি কথা হলো, কি সমাধান হলো, কি সুরাহা বেরোলো। কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই। বিদেশমন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, স্বরাষ্ট্র সচিব চুপ, প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ, সবাই চুপ। কি মাছ খাইয়েছে তাদের তো আবার মাছের আপত্তি রয়েছে, তারা তো মাছ খেলে আবার টোন টিটকিরি করে। কে কি খেয়েছে তারাই বলতে পারবে। তবে যারা, আমার কথার সাথে তো আমার অ্যাকশন ম্যাচ করতে হবে। কাজে আর কথায় যদি এত ফারাক থাকে, উল্টা করকে লটকা দেগা, ইয়ে কর দেগা, ও কর দেগা, আর এতদিন ধরে মানুষ অত্যাচারিত, আজকে সবাই চুপ। আরে ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে, যারা ইতিহাসকে অস্বীকার করছে, তাদের পরিণতি করুণ হবে। তারা সেই দেশের মানুষের উপর অত্যাচার করছে, সেই দেশকে ছোট করে দেখাচ্ছে, সেই দেশকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। কেন্দ্র সরকারের উচিত না? তারাই তো বলে নেশন ফার্স্ট, বিজেপিই তো বলে নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। কোথায় নেশন ফার্স্ট? কোনোদিন শুনেছেন 2014 আগে বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে?
ভারতবর্ষকে শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। আপনি এই ভারতবর্ষের নাম বাড়িয়ে, নাম উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে। Even the lawyers are not getting an opportunity to represent Chinmay Krishna Prabhu. The lawyers are intimidated. It's a very bad situation out there. That is what precisely I am saying. The government of India has to take it up with the interim government of Bangladesh. It is not under my prerogative, purview, or mandate. The government of Bangladesh, the government of the union government has to take it up with the interim Bangladesh government. And the Human Rights Commission should also, the International Human Rights Commission should also take it up sternly and strongly with the interim government of Bangladesh. This is a blatant violation of human rights. আমি কি কেস লড়বো? আমার তো এটা অধিকার, আমাকে রিপ্রেজেন্ট করবে। সব জিনিস ধমকে চমকে করা হচ্ছে, এ তো অনন্তকাল চলতে পারে না। এবং আজকে আমাদের সরকার হয়তো এটা কঠিনভাবে তাদের সাথে টেক আপ করেনি বলে এটা পেয়ে বসছে। যারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে, ধারক বাহক হিসেবে দাবি করে, তারা আজকে চুপ কেন? যারা মিথ্যে কথা বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আরে ইউনেস্কোতে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে বাংলার দুর্গাপুজো মমতা ব্যানার্জির সরকারের হাত ধরে। আমরা বলি না আমরা করে দেখাই। আর এরা খালি বড় বড় ভাষণ দেয় আর কিচ্ছু করবে না। আজকে যত আমাদের পার্শ্ববর্তী অন্য দেশগুলো রয়েছে ভারতবর্ষের সাথে যারা বর্ডার শেয়ার করে, সবার সাথে সম্পর্ক খারাপ। বিদেশ নীতি নিয়ে আমার কোনো কিছু বলার অধিকার নেই, আমি বলতেও চাই না। কিন্তু যারা সিএএ নিয়ে রাজনীতি করেছিল, এনআরসি নিয়ে রাজনীতি করেছিল, এনপিআর নিয়ে রাজনীতি করেছিল, যারা বলেছিল পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান যতদিন মোদী সরকার রয়েছে কারোর উপর আমরা অত্যাচার হতে দেবো না, তারা আজকে নীরব কেন? আমার মনে আরো প্রশ্ন আছে, আমি আজকেই সব বলবো না, সময় মতো ঠিক বলবো। কিছু জিনিস অপেক্ষা করে বলা ভালো। ভারত সরকারের এই মৌনতা কেন? মৌনতা তো অনেক সময় সম্মতির লক্ষ্য নয়। কেন এই নীরবতা? কেন এই মৌনতা? যারা দেশটার 12টা বাজানোর চেষ্টা করেছিল ধর্মে ধর্মে বিভাজন করে, আজকে যখন নিরীহ মানুষেরা, গরিব মানুষেরা মার খাচ্ছে, রাজনৈতিক ধর্মীয় হিংসার শিকার হচ্ছে, তাদের উচিত না তাদের পাশে দাঁড়ানো? আপনি দেশের কথা ছেড়ে, বাংলাদেশের কথা ছেড়ে দিন, আমাদের দেশে মণিপুর হচ্ছে প্রায় 20 মাস হয়ে গেল, একদিনও কেন্দ্র সরকারের কেউ গিয়ে 4টে মানুষের পাশে দাঁড়ায়নি। কত মানুষ মারা গেছে, আজও সেখানে আগুন জ্বলছে। সরকারের উচিত না? কোন অধিকারে সেখানে মুখ্যমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে, পদ আঁকড়ে বসে রয়েছে? কোন অধিকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখনো ক্ষমতায় রয়েছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? দেখুন, ভোট তো সমাজ বিরোধীরা দেয় না, ভোট মানুষ দেয়। কোথাও যদি কোনো ঘটনা ঘটে, আরেকজন আপনার সাংবাদিক সহকর্মী আমাকে এই প্রশ্নটা করলো, আমি একই উত্তর দিলাম যে পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া, সে যে দলেরই হোক। এবং আমরা একমাত্র সরকার যেখানে তৃণমূলের সরকারের অধীনে তৃণমূলের অনেক লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি,
এই যে আরাবুল ইসলামের কথা আপনারা বললেন, এই আরাবুল ইসলামকে জেলে মমতা ব্যানার্জির সরকারই ঢুকিয়েছিল, অন্য কারো সরকার ঢোকায়নি। আপনি 34 বছর আমাকে দেখাতে পারবেন না সিপিএম এর কোনো নেতা সিপিএম এর সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গেছে। হ্যাঁ, এরকম একাধিক গেছে, আমরাই ব্যবস্থা নিয়েছি। কোথাও যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, এই ঘটনাগুলো কোনোদিনই সমর্থনযোগ্য নয়। এবং এত ভোটে জিতছি, তার সাথে এই ঘটনার কি সম্পর্ক? ভোট তো মানুষ দেয়, মানুষ তো গিয়ে ঝামেলা করছে না। কিছু সমাজ বিরোধীরা যারা এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করতে চায় তারা করছে, তার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন আছে। আর ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে চলে এসছে, কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে। প্রশাসনের উচিত আরও সতর্ক থাকা, আরও কঠোরভাবে এদের সাথে ডিল করে এরা যে ভাষায় বোঝে সে ভাষায় উত্তর দেওয়া। এবং কোনোভাবে না, আমি সব ক্ষেত্রেই বলছি, মালদা মুর্শিদাবাদ নয়, মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। কিন্তু যারা ঘটাচ্ছে আগে তো দেখতে হবে, তদন্ত করে। আমি তো বসে একটা খবর, এক্ষুনি আপনারা বললেন যে তার 3টে গুলি লেগেছে, আমি 1 ঘন্টা ধরে আপনাদের সাথে কথা বলছি, আমি তো জানি না ঘটনাটা কি ঘটেছে, আগে আমাকে জানতে হবে। পরবর্তীকালে পুলিশে কমপ্লেন হবে, পুলিশকে আপনাকে সময় দিতে হবে, তদন্ত করবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকমভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? তো 1 ঘন্টায় বলা সম্ভব নয়, এটা তো তদন্ত সাপেক্ষ। তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে, এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, থ্যাংক ইউ।